আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ আ টেস্ট। আমরা যখন নর্মস শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কোনো স্ট্যান্ডার্ডাইজ টেস্টের কতগুলো ক্যারেক্টারিস্টিক দরকার, মানে আ টেস্ট টু বি স্ট্যান্ডার্ডাইজড তার কিছু জিনিস, মানে সেই টেস্টের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দরকার, তবে আমি বলতে পারি যে ওই টেস্টটা স্ট্যান্ডার্ডাইজড। তার মধ্যেই নর্ম যেরম একটা পার্ট বা নর্ম যেরম একটা ক্যারেক্টারিস্টিক, সেরমই একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভ্যালিডিটি। তাহলে ভ্যালিডিটি কী করে? ভ্যালিডিটি হচ্ছে টেস্টের সত্যতা প্রমাণ করে। এই যে আমরা যখন ভ্যালিডিটি বলে থাকি, অনেক সময় কি বলি যে এটার ভ্যালিডিটি কী, মানে তুমি যে কথাটা বলছো, হাউ ডু ইউ থিঙ্ক দিস ইজ ভ্যালিড। তাহলে ভ্যালিডিটি, এই ভ্যালিডিট কথাটার মানে এটাই হচ্ছে যখন আমি বলছি ট্রুথের কথা, যেটা আমি বলছি সেই জিনিসটা কতটা অ্যাকিউরেট। তাহলে এই যে অ্যাকিউরেসি বা ফিডিলিটি যেটা আমি বলতে চাইছি, সেটা একটা টেস্টের ক্ষেত্রে কীভাবে অ্যাসেসড হবে? তাহলে টেস্টের সত্যতা মানে টেস্ট যেটা ক্লেম করছে যে সে সেটা অ্যাসেস করে, সেই টেস্টটা সত্যি সেটা অ্যাসেস করে কি না সেইটা দেখাই হচ্ছে ভ্যালিডিটি অফ আ টেস্টের কাজ। তার মানে ইন্টেলিজেন্সের যদি কোনো টেস্ট হয়, সে সত্যিই ইন্টেলিজেন্স অ্যাসেস করছে নাকি অন্য কিছু, সেইটা দেখে। যদি ইন্টেলিজেন্সের টেস্ট শুধুই ইন্টেলিজেন্স অ্যাসেস করে তাহলে এটা একটা ভ্যালিড টেস্ট। কিন্তু যদি ইন্টেলিজেন্স টেস্ট যেটাও ক্লেম করছে যে ইন্টেলিজেন্স অ্যাসেস করছে, কিন্তু অরিজিনালি যে টেস্টের ক্যারেক্টারিস্টিক সেটা ইন্টেলিজেন্স অ্যাসেস করছে না, তাহলে কিন্তু আমি বলবো টেস্টটা ভ্যালিড নয়। তাই তো? তার মানে প্রত্যেকটা টেস্ট তার নিজের, যেটা সে বলছে, যে আমি বললাম যে আমি একটা পার্সোনালিটির টেস্ট বানাবো, তাহলে আমার পার্সোনালিটির টেস্ট যদি হয় তাহলে কিন্তু তার একটা, আমি যদি শুধু পার্সোনালিটি বলি, পার্সোনালিটির গ্লোবাল অ্যাসপেক্ট যেটা আমি বলতে চাইছি সেই পুরোটাই যদি টেস্টটা অ্যাসেস করে তাহলেই সে টেস্টটা ভ্যালিড। তার মানে ভ্যালিডিটি সব ক্ষেত্রেই কিন্তু, যদি আমার টেস্ট, যেটা টেস্ট মেকার ক্লেম করছে, বলছে যে আমার টেস্ট এটা মাপে, সেটাই যদি ওই টেস্টটা মাপে তাহলে আমি টেস্টটাকে ভ্যালিড বলতে পারি। এবার কিভাবে আমরা জেনারেলি এই ভ্যালিডিটিটা দেখি? আমরা একটা কোরিলেশনের ভ্যালু দিয়ে, মানে কোরিলেশন কোএফিশিয়েন্ট যেটা আমরা বলি, সেটারই ভ্যালিডিটি কোএফিশিয়েন্ট আমরা বার করি। তার মানে টেস্টটাকে কী করি, যে টেস্ট স্কোরটা, যে টেস্টটা তৈরি করা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করার জন্যে ভ্যালিডিটি আমাকে বার করতে হয়। কেমন? তার মানে আমাকে যদি বলতে হয় যে আমার টেস্টটা ভ্যালিড হবে বা আমার টেস্টের ভ্যালিডিটি কী আমায় যদি বার করতে হয়, তাহলে সেটাকে জেনারেলি আমাদের নতুন যে টেস্টটা তৈরি করা হয়েছে সেই টেস্ট স্কোরসটাকে কোরিলেট করা হয় বা কোরিলেশন করা দেখা হয় একটা কোনো স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, যে কিনা ওই জিনিসটাই অ্যাসেস করছে, এই কথাটা বলছে। মানে ধরো আমি যদি বলি আমি একটা ইন্টেলিজেন্সের টেস্ট তৈরি করেছি, তাহলে আমার এই ইন্টেলিজেন্সের টেস্টের যে টেস্ট স্কোরটাকে, সেটাকে কোরিলেশন করা হবে কোনো একটা ধরে নাও টার্মান মেরিলের ইন্টেলিজেন্স কোর্সের সাথে বা কোর্স ব্লক ডিজাইন, মানে আমি যেটা বলছি সেইটা সেরকমই সেই রকমই, মানে যে ধরনের আমি টেস্ট তৈরি করেছি বলছি, সেই ধরনই একটা স্ট্যান্ডার্ডাইজড অ্যাক্লেমড টেস্ট, রেকগনাইজড টেস্টের স্কোরের সাথে আমার স্কোরটাকে কোরিলেট করে দেখা হবে যে সেটার ভ্যালিডিটি কোএফিশিয়েন্ট কত, মানে দুটোর মধ্যে ভ্যালিডিটি কোএফিশিয়েন্ট কত হচ্ছে। এবার এই ভ্যালিডিটির প্রচুর নানা রকমের ডেফিনেশন আছে, এক একজন এক এক রকম করে বলেছে। তার মধ্যে অ্যানাস্টেসি যেমন বলেছে যে ভ্যালিডিটি অফ আ টেস্ট কনসার্নস হোয়াট দ্য টেস্ট মেজার্স অ্যান্ড হাউ ওয়েল ইট ডাজ সো। তার মানে কত ভালো করে একটা টেস্ট, মানে শুধু মেজার করে এটুকুই বলে না, আবার কতটা মেজার করে সেটাও বলে। তো এরকমভাবে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের ডেফিনেশন কিন্তু ভ্যালিডিটির ক্ষেত্রে দিয়েছে, অনেকগুলো ডেফিনেশন আছে। এবার এই ভ্যালিডিটির ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট কতগুলো ফিচার্স আছে। ফিচার্স ইন দ্য সেন্স কি, মানে যেগুলোকে দেখে, মানে যেটা দেখে তোমাকে বলতে হবে, মানে ভ্যালিডিটির ক্যারেক্টারিস্টিক ফিচার বলতে পারো। তার মধ্যে প্রথমত হচ্ছে ভ্যালিডিটি কিন্তু একটা রিলেটিভ টার্ম, মানে একটাই টেস্ট সব কনসেপ্টের জন্য ভ্যালিড এটা হয় না।
মানে আমি যদি এমন একটা টেস্ট তৈরি করি যেটা দিয়ে তোমার নিউম্যারিক্যাল এবিলিটি মাপা হয়, মানে তুমি অতটা অ্যারিথমেটিক রিজনিং তোমার ভালো সেটা আমি দেখি, সেই টেস্টটা দিয়ে কিন্তু তোমার ভার্বাল রিজনিং মাপা যাবে না। তার মানে যদি ভ্যালিডিটি আমার নিউম্যারিক্যাল, মানে তার মানে প্রত্যেকটা টেস্টের সে যেটা ক্লেম করছে সেটা সেই পরিধির মধ্যেই কিন্তু ভ্যালিড, বাইরে কিন্তু মানে এটা একটা টেস্ট ইউনিভার্সালি সব কিছুর জন্য ভ্যালিড এরকম হয় না। ঠিক আছে, নেক্সট, এটা কোনো ফিক্সড প্রপার্টি না। ফিক্সড প্রপার্টি না মানে এইটার এই যে ভ্যালিডিটির যে কনসেপ্টটা, মানে আমি তোমাকে এক্ষুনি যেটা তোমাদের বললাম যে কোনো আমি যেটা বলছি ক্লেম করছি সেইটা অ্যাসেস করা হচ্ছে, তাহলে নতুন কোনো কনসেপ্ট যদি আবিষ্কার হয়, যদি কোনো নতুন এনরিচড আইডিয়া আসে, যেই মুহূর্তে আইডিয়াস এবং কনসেপ্ট চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু টেস্টের ভ্যালিডিটি চেঞ্জ হয়ে যায়। কেন হয়ে যাচ্ছে? কারণ যত নতুন আইডিয়াস আসছে, ইনকর্পোরেটেড হচ্ছে, প্রত্যেকটা জিনিসের ক্যারেক্টারাইজের এসেন্স তো বদলে যাচ্ছে। যেমন ধরো একদম প্রথমে যখন বলেছিল যে পৃথিবী দাঁড়িয়ে থাকে, সূর্য চারিদিকে ঘোরে, তাহলে যে কোনো কনসেপ্ট বা যে কোনো তথ্য রিলেটিং টু দিস কনসেপ্ট ওয়াজ ভ্যালিড অ্যাট দ্যাট টাইম। কিন্তু যখন এইটা প্রমাণ হয়ে গেল যে না, সূর্যই দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে, তাহলে তখনের যে কথাগুলো ভ্যালিড ছিল সেগুলো পরবর্তী ক্ষেত্রে আর ভ্যালিড থাকলো না। ভ্যালিডটা কিন্তু তখন কিন্তু শুধুমাত্র ওই সময়কালের জন্য থাকলো। তাহলে সেরমভাবেই ভ্যালিডিটি কিন্তু কখনো ফিক্সড থাকে না। এটা একটা এমন জিনিস যেটা নতুন কনসেপ্ট আসলে পরে কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ভ্যালিডিটি কোনো অল অর নান ফেনোমেনন না। মানে একটা টেস্টের 0 ভ্যালিডিটি, আরেকটা টেস্টের 100% ভ্যালিডিটি, এরম হয় না। ভ্যালিডিটি ইজ লাইক আ ডিগ্রি, মানে এটা কম ভ্যালিড, ওটা বেশি ভ্যালিড, এটা এতটা ভ্যালিড, ওটা এতটা কম ভ্যালিড, এইরকম হতে পারে। কিন্তু কখনোই এটা কিন্তু এই টেস্ট সম্পূর্ণ ইনভ্যালিড, মানে 0 আর ওইটা 100 এরম হতে পারে না। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি যখন বললাম যে বিভিন্ন লোক বিভিন্ন রকমের ডেফিনেশন দেয় ভ্যালিডিটির, এবার এই যে প্রবলেমটা না, এটা না 1999-এ যতদূর আমার মনে পড়ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন বোধহয়, মানে একটা আছে অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, ওরা এই প্রবলেমটাকে মিটিয়ে জাস্ট করে দিয়েছিল যে এতগুলো কনসেপ্ট ভ্যালিডিটির হবে না, ভ্যালিডিটি উইল হ্যাভ আ সিঙ্গল কনসেপ্ট। তো সেখান থেকেই কিন্তু ভ্যালিডিটির এইটাও একটা ফিচার যে ভ্যালিডিটি একটা ইউনিটারি কনসেপ্ট, মানে যেখানে কিনা ভ্যালিডিটির একটাই কাজ, সেটা হলো টেস্টের যে স্কোরটা সেটা দিয়ে তো আমি ইনফার করছি টেস্ট, মানে সেই টেস্টের স্কোরটার ভিত্তিতে আমি বলছি একটা মানুষ কতটা মানে সেই ট্রেটটাতে বা স্পেসিফিক সেই ফ্যাক্টরটা তার মধ্যে কতটা আছে। তো সুতরাং সেইটার ভিত্তিতে ভ্যালিডিটির এই একটাই কনসেপ্ট হবে যে এটা থেকে আমি ইনফার করতে পারবো ক্যারেক্টারিস্টিক্স, এবং সেইটা তার মানে, এবং সেটা হচ্ছে টিপিক্যাল টু দ্যাট ট্রেট। তার মানে এক্স্যাক্টলি যেটা একটাই মানে ভ্যালিডিটি, মানে যে যেটা আমি মেজার করতে বা অ্যাসেস করার কথা আমি ক্লেম করেছি, আমার টেস্ট স্কোরটা সেটাই শুধু অ্যাসেস করছে তাই না, এবং সেটার ডিগ্রিতে কতটা প্রেজেন্ট একটা মানুষের মধ্যে, মানে সেই জিনিসটা, সেটাও কিন্তু এই ভ্যালিডিটি বলছে। ঠিক আছে, তাহলে ভ্যালিডিটির এই একটাই কনসেপ্ট এখনও অবধি ইউনিটারি কনসেপ্ট অ্যাকসেপ্টেড থাকলো। আর তারপরে আরেকটা যেটা ফিচার থাকতে পারে সেটা হচ্ছে এটা কিন্তু কোনো মানে টোটাল টেস্টের একটা ইভ্যালুয়েটিভ জাজমেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা আইটেম ওয়াইজ কিন্তু আমরা দেখছি না, মানে আমরা এখানে একটা যে টোটাল যে স্কোরটা সেইটা কতটা ভ্যালিড এবং সেটা কতটা জাস্টিফাইড, এবং জাস্টিফাইড মানে সেটা কতটাকে আমি জাস্টিফাইবলি এক্সপ্লেন করতে পারছি ইন রিলেশন টু আ পার্সন, ইন রিলেশন টু দ্যাট ট্রেট, যেটা কিনা আমাকে হেল্প করবে এটা বুঝতে যে ওই জিনিসটা বা ওই ট্রেটটায় মানুষটার মধ্যে কতটা আছে এবং কিভাবে আছে। আচ্ছা, এই ফিচার্সগুলো একটু যদি মাথায় খেয়াল রাখো, তাহলে পরে আমি যখন তোমাদেরকে একটু ওই ইয়ের জায়গাগুলো বোঝাবো, কয়েকটা জায়গার ওই ডিসক্রিমিনেশনের একটা পয়েন্ট বোঝাবো কনকারেন্টের সময়, তখন তোমাদের একটু খেয়াল থাকবে। আচ্ছা, এগুলো গেল আমাদের 5টা ফিচার্স অফ ভ্যালিডিটি। ঠিক আছে, তাহলে কী কী বললাম? একটা হচ্ছে এটা একটা রিলেটিভ কনসেপ্ট, ভ্যালিডিটি কখনোই ফিক্সড নয়, এটা মানে 0 বা 100 এরম হবে না, মানে অল অর নান নয়। আর এটা একটাই ইউনিটারি কনসেপ্ট আছে ভ্যালিডিটির।
আর এটা একটা টোটাল টেস্ট স্কোরের ইভ্যালুয়েশন, মানে টোটাল টেস্টটার যে একটা স্কোর সেইটার ইভ্যালুয়েশন, মানে ইট ডিপেন্ডস অন দ্য টোটাল স্কোর। আচ্ছা, এইবারে আমরা আসছি কী কী ক্ষেত্রে বা কখনের মানে কী কী ভিত্তিতে আমরা দেখতে পারি যে ভ্যালিড, মানে টেস্টটা ভ্যালিড কিনা, মানে কী কী এরিয়াতে বলতে পারো আমরা একটা টেস্টের ভ্যালিডিটি খুঁজতে পারি। তাহলে একটা এরিয়া যেটা, সেটাকে হচ্ছে যে আমি যেটা বলছি ও অ্যাসেস করছে, মানে আমার স্পেসিফিক এরিয়াটাকে, মানে আমি যেটা ক্লেম করছি সেই এরিয়া অফ ইন্টারেস্টের কন্টেন্ট ওতে আছে কি না। তার মানে আমি যদি ধরো একটা টেস্ট তৈরি করি অন সাইকোলজি, তাহলে এই যে সাইকোলজির কিন্তু দেখো, কেন আমি বললাম সাইকোলজি কিন্তু একটা পার্ট নয়। তুমি সাইকোলজিকে ভাবো, তাহলে দের ইজ এ জেনারেল সাইকোলজি, ফিজিওলজিক্যাল সাইকোলজি, তারপরে তোমার সাইকোপ্যাথোলজি আছে, তারপরে সোশ্যাল আছে, ডেভেলপমেন্টাল আছে, তারপরে তোমার আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে। সো দের আর ভেরিয়াস টাইপস অফ সাইকোলজি। তাহলে সাইকোলজি টেস্ট বা সাইকোলজিকে, মানে আমি একটা লোককে জানতে চাইছি যে সাইকোলজিতে কতটা পারদর্শী বা পটু, এবারে সেই টেস্টটার মধ্যে যদি কিনা আমি যে টার্গেট এরিয়াটা বলছি বা ফিল্ডটা বলছি সেটার মেটিরিয়াল বা আইটেম দিয়েই এটা তৈরি হয় টেস্টটা, তাহলে মানে এটা কিন্তু তার ভ্যালিডিটি মাপার একটা রাস্তা। মানে আমি যেটা ক্লেম করেছি আমার এই টেস্টটার মধ্যে সেই সমস্ত জিনিস আছে। এবারে সেইটা স্পেসিফিক কোনো এরিয়াও হতে পারে যে দেখা গেল তার মধ্যে জেনারেল সাইকোলজির কোয়েশ্চেন বা সাইকোপ্যাথোলজির কোয়েশ্চেন আছে, বা এটাও হতে পারে যে যতগুলো আমি এরিয়া বলছি বা সাইকোলজির টোটাল পারভিউ যেটা বলছি সেটা নিয়েও আমার টেস্টটা গঠন হতে পারে। তাহলে ইন দ্যাট কেস আমার যে কন্টেন্টটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমি যেটা ক্লেম করছি সেটা। ঠিক আছে, তাহলে আরেকটা, এটা হচ্ছে একটা ভাব যেভাবে, মানে যে অ্যাসপেক্টে ভ্যালিডিটিকে আমি দেখতে পারি। আরেকটা কি অ্যাসপেক্ট হতে পারে, আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে ফাংশনাল যে রিলেশনশিপটা। তো মানে রিলেশনশিপ মানে আমরা যখন বলছি, দেখো যে কোনো জিনিসই তো আমাদের কাছে একটা কনস্ট্রাক্ট। যদি আমি সাইকোলজিক্যাল মেজারমেন্ট ধরি, ধরো সাইকোলজিক্যাল মেজারমেন্ট আমরা কী করি, এক্সট্রাভার্সন করি, ইন্টেলিজেন্স করতে পারি, কনসেন্টিয়াসনেস, আর আরও আমরা অনেক কিছু অ্যাসেস করি, যে মেমোরি অ্যাসেস করি। তো ইজ দের এনিথিং যেগুলো আমরা তাদেরকে ফিজিক্যালি দেখতে পাই? মানে এরকম কোনো, ধরো অনেস্টি, মানে কোনো দিন হয়েছে আমি এটা কি বলা যায় যে অধিষ্ঠাত্রীর মধ্যে 5 কেজি অনেস্টি আছে, সৃজার মধ্যে 12 কেজি অনেস্টি আছে? মানে আই হ্যাভ সিন যে এত ওর মধ্যে 10 লিটারের এক্সট্রাভার্সন বেশি আছে। সো এনিথিং, এই যে কনসেপ্টসগুলো বেসিক্যালি সাইকোলজিক্যাল যে আমরা টার্মসগুলো ইউজ করি বা যে ট্রেটসের কথাগুলো আমরা বলি, এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের কাছে একটা কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্ট কথাটার মানে কি, একটা ইনট্যাঞ্জিবল কনসেপ্ট যেগুলো সম্পর্কে উই হ্যাভ সার্টেন আইডিয়াস, কিছু ডেভেলপমেন্টাল ফ্যাক্টস আছে, এভিডেন্সেস আমরা হয়তো দেখাতে পারি, কিন্তু তাদের এক্স্যাক্ট কোনো অবয়ব নেই। ধরো বলতে পারো ভগবানও একটা আমাদের কাছে কনস্ট্রাক্ট, মানে একটা শক্তি। তার এক্স্যাক্টলি আমরা কালীকেও দেখিনি, বিষ্ণুকেও দেখিনি, জিসাসকেও দেখিনি, আল্লাহকেও দেখিনি। সো উই ডোন্ট নো হাউ গড লুকস লাইক, বাট উই অল বিলিভ ইন গড। এবং আমাদের প্রত্যেকের কাছে একটা স্পেসিফিক নিজের মতন করে আমি ওনাকে দেখি। তাহলে কনস্ট্রাক্টও এক্স্যাক্টলি তাই, যে আমি জিনিসটাকে কীভাবে ডিফাইন করি কিংবা আমার কাছে তার কনসেপ্টটা কীরকম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, তাহলে যদি আমি ভ্যালিডিটির ক্ষেত্রে ভাবি, তাহলে একটা যখন আমি, যেহেতু ভ্যালিডিটি আমরা কোরিলেশন দিয়ে দেখি, তার মানে এটা কিন্তু রিলেশনশিপ দেখায় বিটুইন কি, যেটাকে আমি, যে ট্রেটটাকে আমি বলছি যে আমি অ্যাসেস করছি, বা আমার টেস্ট মেকার বলছে যে আমি, আমার টেস্ট এটা অ্যাসেস করছে, তার সাথে রিলেশনশিপ কার দেখায়, যে এইটার রিলেটেড যে কনসেপ্টটা আমার কাছে অ্যাট প্রেজেন্ট আছে বা ভবিষ্যতে আমার কাছে থাকবে, মানে সেরকম আমার কাছে এভিডেন্স আছে যে ভবিষ্যতে এই কনসেপ্টটা আমার কাছে থাকবে। তো আমার কাছে প্রেজেন্ট বা ফিউচারে অ্যাভেলেবল যে কনস্ট্রাক্টটা আছে তার সাথে রিলেশনশিপে আমি অ্যাসেস করছি যে আমার এই টেস্টটা এই ট্রেটটাকে অ্যাসেস করছে, সেইটার যে যদি কোনো রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে এই অ্যাসপেক্টেও কিন্তু আমরা টেস্টের ভ্যালিডিটি বার করতে পারি। আরেকটা কি, আরেকটা হচ্ছে ভেরি সিম্পল, আমি তোমাদের কনস্ট্রাক্ট যেরকম এখন বোঝালাম, তো আমার কাছে এগুলো কিছুই নয়, মানে লাস্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে আমি
কোয়ালিটেটিভলি বা কিছুভাবে আমি এটা বলে দিচ্ছি, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি সামহাউ, যে আমি যে কনস্ট্রাক্টটাকে বা যে ট্রেটটাকে বলছি, আমি হাইপোথেটিক্যালি তো, যেটা আমি বলছি যে আমার টেস্টটা অ্যাসেস করে, সেটা আই এম প্রুভিং ইট ইন আ ওয়ে যে আমার এই হাইপোথেটিক্যাল কনস্ট্রাক্টটা যেভাবে আমি দেখছি সেটা এইভাবে, এবং আমি আমার টেস্টে এই জিনিসটা এইভাবে অ্যাসেস করছি। তো সেইটা হচ্ছে আরেকটা ফিল্ড বা আরেকটা অ্যাসপেক্ট যেভাবে আমরা ভ্যালিডিটিকে দেখতে পারি। আচ্ছা, এই অ্যাসপেক্টগুলো বা যে যে জায়গায়, যে যে ফিল্ডে বা যে যে এরিয়ায় আমরা ভ্যালিডিটি অ্যাসেস করতে পারি, সেই কনসেপ্ট থেকে আমরা কিন্তু ভ্যালিডিটির টাইপসকে ডিটারমাইন করতে পারি। তাহলে প্রথম আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কোন স্পেসিফিক সাবজেক্ট ম্যাটারের উপর বা এরিয়া অফ ইন্টারেস্টের উপরে আমি টেস্টটাকে দেখছি এবং সেটা অ্যাসেস করছি কিনা, সেটাকে আমি যখন দেখি তাহলে সেই হিসেবে ফার্স্ট টাইপটা হয় কন্টেন্ট ভ্যালিডিটি। এই কন্টেন্ট ভ্যালিডিটিকে ইন্ট্রিনসিক ভ্যালিডিটিও বলা হয়। এইটা কি? এটা হচ্ছে যে আমার টেস্ট যেটা বলছে, যেটা আমি তোমাদের এক্সাম্পল দিলাম সাইকোলজি দিয়ে, যদি একটা টেস্ট এটা হয় যে সেই সাইকোলজিক্যাল কী বলবো, মানে একটা লোক সাইকোলজি কত ভালো জানে, তো এই মানে বা তার নলেজ, সাইকোলজিক্যাল নলেজ, সাইকোলজি সাবজেক্ট ম্যাটারের নলেজ কার কতটা ভালো আছে, এটার যদি আমি একটা টেস্ট তৈরি করি, তার মানে আমার যে টেস্টটা হবে সেই টেস্টটা তৈরি হবে ইন্ট্রিনসিক, মানে কি, ভেতরকার জিনিস, ভিতরে ইন্ট্রিনসিক, ওর মধ্যে জিনিসগুলো আছে। তার মানে এই টেস্টটার মধ্যে সেই সমস্ত জিনিস আছে। বা ধরো বইয়ের উপরে কন্টেন্টস লেখা থাকে, কন্টেন্টস মানে কি, সূচিতে কী লেখা থাকে, বইটার মধ্যে কী কী লেখা আছে। তা এক্স্যাক্টলি সেম ওয়েতে তার মানে টেস্টে আমি যেটা বলছি যে আমার টেস্টটা অ্যাসেস করে, সেই সমস্ত আমি যেটা বলেছি ওপরে যেটা হেডিং দিয়েছি, আমার টেস্টের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো দিয়ে আমার টেস্টটা গঠিত আর কি, সেই আইটেমগুলো সবকটাই কিন্তু আমার সাবজেক্ট ম্যাটারের সাথে রিলেটেড। এবারে এইখানে দুটো কনসেপ্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আইটেম ভ্যালিডিটি অ্যান্ড স্যাম্পলিং ভ্যালিডিটি। স্যাম্পল মানে কি? স্যাম্পল মানে কিন্তু একটা জিনিসের পুরো টোটালের রিপ্রেজেন্টেটিভ নমুনা, মানে এই সাবজেক্ট ম্যাটারটা রিপ্রেজেন্টেটিভ নমুনা। যদি সাবজেক্ট ম্যাটারের রিপ্রেজেন্টেটিভ নমুনা এটা হয়ে থাকে, বলে থাকি, বা যে কোনো কিছুর, তার মানে পুরো টোটাল সাবজেক্ট ম্যাটারটার একটা ছোটোখাটো বলতে পারো একটা মডেল। তাহলে তাই যদি হয়, তাহলে আমার সাবজেক্ট ম্যাটারের মধ্যে যা যা পড়ে, সেটা জেনারেল সাইকোলজি, সাইকোপ্যাথোলজি, ডেভেলপমেন্টাল, তারপরে তোমার কী যেন, সোশ্যাল, ইন্ডাস্ট্রিয়াল, ফিজিওলজিক্যাল, এই যে প্রত্যেকটা যে ভাগ আছে, কগনিটিভ, প্রত্যেকটা ভাগের থেকে মানে আমার টোটাল মানে সাইকোলজির একটা মিনিয়েচার, সাইকোলজি সাবজেক্টের একটা মিনিয়েচার টেস্ট হবে, যদি সেটার মধ্যে আইটেমগুলো সমস্ত সাবডিভিশনস বা সাব টাইপস অফ সাইকোলজি বা সাবজেক্টস অফ সাইকোলজি মিলে তৈরি হয়, তাহলে আমি বলবো যে সেই টেস্টটার স্যাম্পলিং ভ্যালিডিটি আছে। আবার যদি এই টেস্টটার যদি এরম হয় যে আমি বলছি সাইকোলজির টেস্ট, এবং টেস্টটার মধ্যে শুধুমাত্র দেখা গেল সাইকোপ্যাথোলজি দিয়েই কিন্তু পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা তৈরি করা হয়েছে, ইন দ্যাট কেস তাহলেও তো টেস্টটা ভ্যালিড, কারণ সেটাও তো সাইকোলজি অ্যাসেস করছে। কিন্তু তাহলে টেস্টটার আইটেম ভ্যালিডিটি আছে, কিন্তু স্যাম্পলিং ভ্যালিডিটি নেই। আইটেম ভ্যালিড মানে যে যে আইটেমগুলো ওখানে ইউজ হয়েছে, দ্যাট আর রিলেটেড টু দ্য সাবজেক্ট ম্যাটার দ্যাট আই এম সেইং কি আই এম অ্যাসেসিং। কিন্তু স্যাম্পলিং ভ্যালিডিটি স্যাম্পলিং ভ্যালিডিটি আছে মানে কিন্তু তার আইটেম ভ্যালিডিটি আছেই, কিন্তু আইটেম ভ্যালিডিটি থাকলেই যে স্যাম্পলিং ভ্যালিডিটি থাকবে তা কিন্তু নয়, কারণ স্যাম্পলিং ভ্যালিডিটি যখনই হচ্ছে সে তো টোটাল সাবজেক্ট ম্যাটারটাকেই কভার করছে, তাহলে সেটা তো অবভিয়াসলি রিলেটেড টু দ্য সাবজেক্ট, তাহলে তো অবভিয়াসলি তার আইটেম ভ্যালিডিটি আছেই। কিন্তু আইটেম ভ্যালিডিটি মানে যে কোনো একটা কি দুটো আমি সাবজেক্টের উপরে হয়তো জোর দিলাম, বাকিগুলোকে দিলাম না, ইন দ্যাট কেস সেগুলো সবই ভ্যালিড, সে প্রত্যেকটা আইটেম ভ্যালিড, কারণ সেগুলো রিলেটেড টু দ্য সাবজেক্ট। কিন্তু যেহেতু টোটাল সাবজেক্ট ম্যাটারটাকে পুরো ফিল্ডটাকে কভার করলো না, সেই জন্যে কিন্তু এটাকে আমরা বলতে পারলাম না যে ওটার স্যাম্পলিং ভ্যালিডিটি আছে। কেমন? এবারে এই স্যাম্পলিং ভ্যালিডিটির জায়গা থেকে দুটো জিনিস একটু ইম্পর্ট্যান্ট আমাদের কাছে বুঝবার, সেটা হলো যে
এই স্যাম্পলিং ভ্যালিডিটির আরেকটা জায়গা এসেছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট আন্ডার রিজার্ভেশন, কনস্ট্রাক্ট আন্ডার রিপ্রেজেন্টেশন। আন্ডার রিপ্রেজেন্টেশন মানে যদি আমি ওই যে তোমাদের একটা ওই আইটেম ভ্যালিডিটির গল্প বলছিলাম না, যে আছে কিন্তু স্যাম্পলিং ভ্যালিডিটি নেই, তো সেইটাকে অনেক সময় কনস্ট্রাক্ট আন্ডার রিপ্রেজেন্টেশন বলা হয়। কেন বলা হচ্ছে, মানে ধরো আমি যদি বলি যে আমার সাইকোলজির টেস্টের মধ্যে সোশ্যাল রয়েছে, সাইকোপ্যাথোলজি রয়েছে, কগনিটিভ রয়েছে, কিন্তু বাকিগুলো ইম্পর্টেন্ট যে আরও যে সাবজেক্টস আছে সেইগুলোর কোনো কোয়েশ্চেন নেই, তাহলে এটাতে কী দেখা গেল যে আইটেম ভ্যালিডিটি রয়েছে, আবার স্যাম্পলিং ভ্যালিডিটিও যে পুরো জিরো তা কিন্তু নয়। কিন্তু এটাকে আমি কি বলতে পারি, কনস্ট্রাক্ট আন্ডার রিপ্রেজেন্টেশন। কনস্ট্রাক্ট আন্ডার রিপ্রেজেন্টেশন মানে যতটা রিপ্রেজেন্টেশন থাকার কথা বা যতগুলো থাকার কথা সব নেই, তার চেয়ে কম আছে। ঠিক আছে, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট ইররেলিভেন্ট ভেরিয়েন্স। সেটা হচ্ছে আমার টেস্টের মধ্যে এমন কিছু জিনিস মানে সেই সমস্ত মেটেরিয়াল বা সেই আইটেমসগুলো ইনকর্পোরেট করছে যেগুলোর ইফেক্ট আমি দেখতে চাইছি না। যেমন ইন্টেলিজেন্সের টেস্টের মধ্যে আমি হয়তো যখন আমি তার ম্যাথামেটিক্যাল কিছু ইন্টেলিজেন্সের টেস্টের মধ্যে যদি কোনো আইটেম থাকে রিলেটেড টু ধরো নিউমেরিক্যাল এবিলিটি, যার কাছে ধরো নিউমেরিক্যাল এবিলিটি একটু কম, তার ক্ষেত্রে কিন্তু এই আইটেমটা একটা টেস্ট অ্যাংজাইটি ইনক্লুড করতে পারে, মানে আবার অঙ্ক করতে হবে এটা ভেবেই আমার একটা টেনশন হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমার যে টেস্টটা সেটা ইন্টেলিজেন্সের সাথে সাথে কিন্তু টেস্ট অ্যাংজাইটির একটা ট্রেটও ইনকর্পোরেট করে ফেলছে, যেটা কিন্তু আমার টেস্টের একটা পার্ট নয় এবং আমি অ্যাসেসও করছি না। ইন দ্যাট কেস কিন্তু আমার এটা একটা এক্সট্রা অ্যাডিশনাল ভেরিয়েন্স হলো, একটা আনওয়ান্টেড এফেক্ট আমার টেস্টে পড়ছে, যেটা আমি চাইছি না। তো এইটাকেই আমাদের বলা হচ্ছে কনস্ট্রাক্ট ইররেলিভেন্ট ভেরিয়েন্স। এবারে এই কন্টেন্ট ভ্যালিডিটি কীভাবে মাপা যায়, দুভাবে মেজার করা যেতে পারে। একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, অবভিয়াসলি যে এক্সপার্ট যারা বোঝে এই সমস্ত ফ্যাক্টরসগুলো, যারা বোঝে এই সমস্ত জিনিসগুলোকে, এই ট্রেডসগুলোকে, তারা সেইগুলোকে সেইটার ব্যাপারে সে পড়ে সে বুঝতে পারবে যে টেস্টটা ভ্যালিড কিনা। অ্যান্ড আরেকটা কী হতে পারে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, মানে সিম্পলি আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করে বা স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে আমি দেখব যে আমি যেটা বলছি যে ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডিটিটা আছে কিনা। আচ্ছা, এই কন্টেন্ট ভ্যালিডিটির আরেকটা জিনিস হতে পারে যেটাকে আমরা বলে থাকি ফেস ভ্যালিডিটি। যেহেতু কন্টেন্ট ভ্যালিডিটিকে ইন্ট্রিনসিক ভ্যালিডিটিও আমরা বলি, তো এটার না আরেকটা হয় যেটাকে আমরা ফেস ভ্যালিডিটি বলি। ফেস ভ্যালিডিটি মানে যা টেস্টটাকে দেখে, মানে টেস্টার আইটেমগুলোর দেখতে এরকম, যেগুলোকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তো টেস্টটা ভ্যালিড, কিন্তু তার যদি আমি ভেতরে খুব ডিটেলসে যাই তাহলে আমি দেখব যে টেস্টটা যতটা বলছে গভীরে এই জিনিসটা অ্যাসেস করছে ততটা করছে না, মানে যতটাও অ্যাপিয়ার করছে ভ্যালিড, ইন্ট্রিনসিক্যালি ততটা ভ্যালিড নয়। তাহলে সেইটাকে, যেটাকে দেখে মনে হচ্ছে খুব ভ্যালিড, যেমন ধরো আচ্ছা, আমি সেদিনকে ইউটিউবে একটা ওলের নতুন অ্যাড দেখলাম, তো সেখানে আমি দেখছিলাম যে একটা মেয়েকে দেখাচ্ছে, তার প্রিন্সিপাল বলছে কি ভালো মেয়ে, ওর স্কিনটা কি গ্লো করছে দেখেছো, তার মানে ও লেট নাইটস করে না, ও ভালো জিনিস খায়, ও খুব ভালো মেয়ে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে মেয়েটা কিন্তু, মানে দেখায় অরিজিনালি যে মেয়েটা কিন্তু এই সমস্ত কিছুই করে, কিন্তু ওলে ক্রিম মেখে যেহেতু শোয় তাই জন্য তার স্কিনটা চকচক করছে। তার মানে আপাত দৃষ্টিতে, মানে আমার যেটা দেখে মনে হলো তাকে দেখে যে ও কিন্তু অ্যাকচুয়ালি এরকম, কিন্তু ভিতরে দেখা গেল সেরকম নয়, তার মানে এটার ফেস ভ্যালিডিটি রয়েছে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালিডিটি নেই। তো দিস ইজ হোয়াট আ ফেস ভ্যালিডিটি ইজ। আচ্ছা, নেক্সট ইজ ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি। ক্রাইটেরিয়ান, যখন আমরা নর্ম পড়েছি আমি বলে দিয়েছিলাম যে ক্রাইটেরিয়ান হচ্ছে একটা সামথিং এক্সটার্নাল টু দ্য টেস্ট, যে ক্রাইটেরিয়ানটা ফিক্স করা আছে বা তৈরি করা আছে, আর ক্রাইটেরিয়ান যেটা কিনা যেটার সাথে রিলেট করে, যেটার কম্প্যারিজনে আমি টেস্টটাকে দেখি। তাহলে সেই ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি মানে আমার টেস্ট স্কোরটাকে কম্প্যারিজন করা হচ্ছে ওই এক্সটার্নাল একটা ক্রাইটেরিয়ানের সাথে, যেটাকে আমি ভাবছি শুধু নয়, মানে যেটা কিনা একটা অ্যাক্লেমড বা রেকগনাইজড ক্রাইটেরিয়ান ওই টেস্টটার বা ওই ট্রেটটার, যেটা আমি অ্যাসেস করতে চাইছি। এবং এই ক্রাইটেরিয়ানটা দুরকম হতে পারে। এবারে এই ক্রাইটেরিয়ানটা আবার দুরকম হতে পারে। এমন একটা ক্রাইটেরিয়ান যেটা এখন আমার কাছে যে কনসেপ্টগুলো, ক্রাইটেরিয়ানগুলো প্রেজেন্ট, তার মানে হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্ট।
আর এরকম আবার একটা ক্রাইটেরিয়ান হতে পারে যে ক্রাইটেরিয়ানটা আমি জানি ফিউচারে অ্যাভেলেবল হবে বা কিন্তু আমার কাছে অ্যাট প্রেজেন্ট নেই, তাহলে সেটাকে বলা হয় প্রেডিক্টিভ ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি। তাহলে আমার কাছে ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি অ্যাকচুয়ালি দুটো, একটা হচ্ছে কনকারেন্ট আর একটা হচ্ছে প্রেডিক্টিভ। কনকারেন্ট ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি মানে আমার টেস্ট স্কোরটাকে আমি রিলেট করছি, মানে কোরিলেশন করছি, রিলেশনশিপ দেখছি উইথ আ ক্রাইটেরিয়ান যেটা কিনা অলরেডি আমার কাছে প্রেজেন্ট, মানে সেই টেস্ট স্কোরটা, যে টেস্ট স্কোরটার সাথে আমার টেস্ট স্কোরটাকে আমি কম্পেয়ার করব, সেই টেস্টটা ইজ অলরেডি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, অলরেডি ইজ দেয়ার, এবং সেটার সাথে সেই ক্রাইটেরিয়ানটার সাথেই আমি অ্যাসেস করছি। যেমন ধরো আমি যদি এটা বলি যে তোমরা যখন ফার্স্ট ইয়ারে এসেছিলে, আমি যদি এইটাই ধরে দেখতে চাইতাম যে যা মানে পার্সেন্টেজ অফ মার্কস, মানে যেভাবে সে ঢুকেছে আর কি, সেইটার সাথে মানে ওই গ্রেডসের সাথে গ্র্যাজুয়েশনের সময় যে গ্রেডস সেইগুলোর মানে কীভাবে দাঁড়াও, এটা এক্সাম্পলটা ঠিক ফ্রেম করতে পারছি না। মানে ধরো আমার কাছে ভবিষ্যতে যারা যারা আমার কাছে ঢুকেছে, হ্যাঁ, এবারে ধরো আমি দেখতে চাইছি যে ইন্টেলিজেন্স এর সাথে গ্র্যাজুয়েশনের যে গ্রেডস সেটা তোমাদের কিভাবে রিলেটেড হবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো তোমরা যখন প্রথম ফার্স্ট ইয়ারে আসছো বা ফার্স্ট সেমে আসছো, আমি তখন আমার ইন্টেলিজেন্সের যে টেস্টটা বা যে জিনিসটা আমি তখন দেখতে চাইছি, যে সেই স্কোরটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবারে আমি কিন্তু কম্পেয়ার করতে চাইছি ক্রাইটেরিয়ানের সাথে, সেই ক্রাইটেরিয়ানটা হচ্ছে গ্র্যাজুয়েশনের গ্রেড, যেটা যখন তোমাদের কাছে নেই, কারণ তোমরা তখন ফার্স্ট সেমে এসছো। তাহলে আমার কাছে অলরেডি টেস্ট স্কোর যেটা আমি দিতে চাইছি, যে টেস্টটা আমি দিতে চাইছি ইন্টেলিজেন্সের, সেটা আমি দিয়ে দিলাম এখনই। কিন্তু দের ইজ আ টাইম গ্যাপ বিটুইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্যাট টেস্ট যেটা আমি তৈরি করেছি এবং সেই ক্রাইটেরিয়ান টেস্টটা বা সেই ক্রাইটেরিয়ানগুলো যেটা আমি আমার কাছে ইন হ্যান্ড ভবিষ্যতে থাকবে। তাহলে দের ইজ আ টাইম গ্যাপ থাকছে, কিন্তু যেটা কনকারেন্টের ক্ষেত্রে থাকছে না। কনকারেন্টের ক্ষেত্রে যেহেতু আমার কাছে দুটো টেস্ট এবং ক্রাইটেরিয়ান দুটোই আমার কাছে আছে, তাই আমি যখন আমার টেস্টটাকে প্রেজেন্ট করছি সেই একই সময় কিন্তু ক্রাইটেরিয়ানও আমার কাছে থাকছে, মানে ক্রাইটেরিয়ান টেস্ট যদি থাকে তাহলে সেটাও আমার কাছে থাকছে, ক্রাইটেরিয়ানের যে ভ্যালুটা সেটাও আমার কাছে থাকছে। কিন্তু প্রেডিক্টিভের ক্ষেত্রে আমি আমার যে টেস্টটাকে আমি তৈরি করতে চাইছি সেইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমাকে ওয়েট করতে হলো সেই প্রেডিক্টিভ যে মানে ভবিষ্যতে আমার কাছে ফিউচারে যে ক্রাইটেরিয়ানটা প্রেজেন্ট হবে, মানে এবারে আমাকে কি ওয়েট করতে হবে, যে থার্ড সেম অবধি তোমাদের যে ক্লাস রিপ্রেজেন্টেশনস, ক্লাস পারফরমেন্স, গ্রেড স্কেল, গ্রেডের যে তোমরা পেয়েছো সেই সমস্ত কিছু, এবং সেটা গিয়ে তোমাদের একদম লাস্ট সেমে যা এসছে সেই যে আমি ডেটাটা পাচ্ছি, তার সাথে আমি তোমাদের সেই ফার্স্ট সেমে যখন এসেছিলো তখনের যে ইন্টেলিজেন্সের স্কেলটা সেটাকে আমি যখন কোরিলেট করছি বা আমি রিলেশনশিপ দেখছি, তখন আমার কাছে যেটা থাকছে সেটা কিন্তু প্রেডিক্টিভ ভ্যালিডিটি হলো। কারণ আমি ওয়েট করেছিলাম যে ওই ক্রাইটেরিয়ানটা আমার কাছে যখন আসবে ফিউচারে, তখন আমি কিন্তু এই ক্রাইটেরিয়ানটার সাথে জিনিসটাকে, তখন আমি এই ভ্যালিডিটিটা দেখব, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কাছে দু রকমের ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি থাকছে, কনকারেন্ট আর প্রেডিক্টিভ। এই কনকারেন্ট আর প্রেডিক্টিভ তাহলে দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে কোরিলেশন করে দেখা হয়। কোরিলেশন মানে ওই যেটা বললাম যে স্ট্যান্ডার্ডাইজ যে ক্রাইটেরিয়ানটা আছে সেইটার সাথে, মানে সেটার সাথে তোমার যে টেস্টটা সেইটাকে কম্পেয়ার করে দেখা। আর একটা আরেকটা হয়, সেটাতে হচ্ছে স্কোরটার ডিসক্রিমিনেশন ভ্যালু দেখা হয়। এই ডিসক্রিমিনেশন ভ্যালু মানে কি, তার মানে হচ্ছে যে দুটো মানুষের মধ্যে ক্যারেক্টারিস্টিক ফিচার তোমার টেস্টের স্কোরটা বোঝাতে পারে কিনা। তার মানে এই পরীক্ষাতে বা তোমার যে টেস্টটা তুমি ক্লেম করলে ইন্টেলিজেন্সটাতে, সেটাতে যে 40 পাচ্ছে এবং যেটাতে যে 10 পাচ্ছে এবং সেটাতে যে 80 পাচ্ছে, তাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো সেটা ইউনানিমাসলি লোকের মধ্যে ওরা ডিসক্রিমিনেট করতে পারছে কিনা। মানে ইন জেনারেল আমি দেখে নিচ্ছি যাদের 10 আছে তাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স সেটা মোটামুটি 10
12-র ওই যে রেঞ্জটা আছে তাদের সবারই তাই ক্যারেক্টারিস্টিক ফিচার, 40 যেটা যাচ্ছে তার সাথে সেটাই ডিসক্রিমিনেটর ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে তাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং 80 যে পাচ্ছে তাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার, সবার থেকে সবার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্সের মানে ডিপেন্ডিং অন দ্যাট ট্রেট কিন্তু মানে দ্যাট ওভারঅল না, যেটা আমি বলছি যে আমার টেস্ট অ্যাসেস করছে সেইটার মধ্যে যদি ডিসক্রিমিনেশন দেখাতে পারে তাহলে কিন্তু তার ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি আছে। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। আচ্ছা, কনস্ট্রাক্ট ভ্যালিডিটি কিন্তু খুব কমপ্লেক্স বলা হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি টেস্ট মেকারের পক্ষে কোনো কারণে কন্টেন্ট ভ্যালিডিটি বা কনকারেন্ট ভ্যালিডিটি করবার অপশান না থাকে তবেই কিন্তু সে কনস্ট্রাক্ট ভ্যালিডিটিতে যায়। ইভেন ফেস ভ্যালিডিটি তো এতটাই উইক ভ্যালিডিটি যে ফেস ভ্যালিডিটিকে অনেক সময় ভ্যালিডিটি অফ আ টেস্ট ধরাও হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক টেস্টের ফেস ভ্যালিডিটি পাওয়া যায়। মানে যদি আমরা অনেক টেস্ট দেখি যখন আমরা ইন্টারনেটে মানে অন্য কোনো ভ্যালিডিটি নেই, তার ফেস ভ্যালিডিটি আছে, কিন্তু সেই টেস্টটারও যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বার করেছে সবসময় তাও নয়। তাহলে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বার করা টেস্ট যে মেকার তার লাস্ট অপশন, এটাকে অনেক সময় ফ্যাক্টোরিয়াল ভ্যালিডিটি বা ট্রেড ভ্যালিডিটিও বলা হয়ে থাকে। এবারে কেন এই জিনিসটাকে বলা হয়, কারণ কনস্ট্রাক্ট পুরো ব্যাপারটাই কিন্তু টেস্ট মেকারের ওপরে বর্তিয়ে যায়। তার মানে হাউ আই ডিফেন্ড মাই টেস্ট এবং হাউ ওয়েল আই প্রুভ যে আমি যে ক্রাইটেরিয়ানের কথা বলছি বা আমি যে কনস্ট্রাক্টের কথা বলছি যে আমার টেস্ট অ্যাসেস করছে এবং সেটা কিভাবে অ্যাসেস করছে সেটাকে এতটাই সুন্দর করে অপারেশনালি ডিফাইন করা এবং এক্সিকিউট করা যে সেটাকে কিন্তু আমি ফার্দার আবারও কেউ করে সেটাকে প্রুফও করতে পারে, তবে সেটা খুব ভালোভাবে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি দেখা যায়, কিন্তু যেটা করা খুব মুশকিল। তাই এটা করার জন্য কতগুলো স্টেপস থাকে, বেসিক্যালি 3 স্টেপস। তাহলে প্রথমে ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি বলি, যেহেতু আমি বললাম যে আমাকে এটা টোটাল মানে পুরো টেস্ট মেকারকে ভালোভাবে ডিফাইন করে দিতে হবে যে আমি যেটা বলছি সেই কনস্ট্রাক্টটার মানে কী। তার মানে কিন্তু যতগুলো পসিবল মেজার্স অফ দ্যাট কনস্ট্রাক্ট হয়, যতগুলো পসিবল ডেফিনেশন বা যত রকমভাবে এই কনস্ট্রাক্টটাকে মাপা যায় বা ভাবা যায়, আমাকে সব অ্যাসপেক্ট থেকে আগেই ভেবে নিতে হবে। কারণ কি, কারণ এই কনস্ট্রাক্ট ভ্যালিডিটি আমি বলছি আছে এবং তারপরে দেওয়ার পরে কোনো এক্সপার্ট বা কোনো জায়গা থেকে কোনো যদি অপোজিশন হয় যে এই দেখো এই কনস্ট্রাক্টরটা এটাও মানে দাঁড়ায়, তাহলেই কিন্তু আমার কনস্ট্রাক্ট ভ্যালিডিটির জায়গাটা নড়বড়ে হয়ে গেল। তাহলে আমাকে প্রথমত যদি আমার কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বার করতে হয়, প্রথমেই আমাকে দেখতে হবে যে এই যে কনস্ট্রাক্ট যেটাকে নিয়ে আমি ডিল করছি তার পসিবল মানে মেজার্স, মানে কত রকমভাবে আমি এই কনস্ট্রাক্টটাকে বলতে পারি, ভাবতে পারি, অ্যাসেস করতে পারি, সেটা আমাকে প্রথমে ভাবতে হবে। তারপরে কি করতে হবে, এই যে কনস্ট্রাক্টগুলোকে আমি যত রকমভাবে ভাবলাম সেই ভাবনাগুলো বা সেই পয়েন্টসগুলো, সেই সাবটাইপসগুলো, সেই ফ্যাক্টসগুলো, সেগুলোর মধ্যে মানে একটার সাথে আরেকটা মানে 1 to 1 বা ধরো এদের মধ্যে থেকে একটা ক্লাস্টার, একটা গ্রুপ অফ যে হয়তো একসাথে তাদের মধ্যে কোরিলেশন ভ্যালু আছে কি না। যেমন ধরো ইন্টেলিজেন্সকে আমরা কত রকমভাবে দেখি। ইন্টেলিজেন্সকে আমরা নিউমেরিক্যাল এবিলিটি দিয়েও দেখছি, কনভারসেশন স্কিলস দিয়েও দেখছি, মোটর কিছু অ্যাক্টিভিটি দিয়েও দেখছি যেটা আমরা পারফরমেন্স দিয়ে দেখি, থিঙ্কিং দিয়ে দেখছি, তারপরে তোমার ধরো এই যে ভোক্যাবুলারি দিয়ে দেখছি, জেনারেল নলেজ দিয়ে দেখছি। তাহলে এবারে আমি যদি এই এতগুলো অ্যাসপেক্টকে লিখে নিই তাহলে আমি কি দেখব যে এই সমস্তগুলো অ্যাসপেক্ট একে অপরের সাথে কতটা কোরিলেটেড। আবার এরকমও হতে পারে যে একই ধারার বা একই টাইপের যে সাবটাইপগুলো, এই ধরো ভোক্যাবুলারি, জিকে, তারপরে তোমার ভার্বাল রিজনিং, এই ধরনেরগুলোকে যদি আমি একই টাইপ ধরি তাহলে এই ক্লাস্টার যেটা একই ধরনের যে গ্রুপটা, সেই গ্রুপটা তারা নিজস্ব তাদের মধ্যে কতটা কোরিলেশন, মানে আমার কাছে এই নলেজগুলো থাকতে হবে যে এদের মধ্যেকার ভেতরকার কোরিলেশনস কত এই কনসেপ্টগুলোর মধ্যে। এবং কি করতে হবে আমাকে, এইবারে হচ্ছে যে আমি যখন এগুলো তো আমাকে ভালো করে ডিফাইন করে দিতে হচ্ছে, এবারে আমার কাছে যে কনস্ট্রাক্টের ডেফিনেশনটা আমি তৈরি করছি, যে আমি বলছি যে আমার কনস্ট্রাক্টটা এইভাবে আমি দেখছি বা আমার এই টেস্টটা এই কনস্ট্রাক্টটা অ্যাসেস করছে, তখন এটা কি করতে হবে আমাকে ফাইনালি বারও করে নিতে হবে যে এই যে কনস্ট্রাক্টটা মানে আমার যে কনস্ট্রাক্টটা সেটা
এই যে বাকি যে আমি বিভিন্ন ধরনের মানে একটা কনস্ট্রাক্টের যে সাব টাইপস, তার সাব এরিয়াজ অফ থিঙ্কিং এত যে বললাম, সেইগুলোর সাথে, সেই ভ্যালুগুলোর সাথে তারা কতটা জাস্টিফায়েবলি রিলেট করছে এবং অ্যাকর্ডিংলি সেটা অ্যাকচুয়ালি আমার টেস্ট রেজাল্টের মধ্যে বা আমার টেস্ট স্কোরের মধ্যে দিয়ে কতটা রিফ্লেক্ট করছে, সেই ফিচার অফ কনস্ট্রাক্টটা, যে ফিচারটাকে আমি বলছি অ্যাসেস করছে, সেরমভাবেই আমার কাছে যত রকমভাবে আমি যে ভেবেছিলাম সেখানকার যে কোরিলেশনাল ভ্যালুগুলো ভেতরের মধ্যে তারা কতটা রিলেটেড সেটা আমি বোঝালাম। প্লাস এবারে হচ্ছে এই যে টেস্ট ট্রেটটা, যে কনস্ট্রাক্টটা আমি বলছি যে আমি অ্যাসেস করছি, সেটার যে ভ্যালুটা আমি কোরিলেট করে বার করছি উইথ দ্যাট অ্যাভেলেবল আমার কাছে যে নলেজ অ্যান্ড টাইপস অফ কনস্ট্রাক্টস সব রয়েছে, সেইটার সাথে সেটা এক্স্যাক্টলি কতটা ম্যাচ করছে এবং সেই যে ফিচার যেটাকে আমি বলছি যে আমার কনস্ট্রাক্ট, যেভাবে আমি বলছি আমার কনস্ট্রাক্ট অ্যাসেস করছে, সেটা কতটা অ্যাসেস করছে এবং অ্যাসেস আদৌ করছে কিনা, মানে এক্স্যাক্টলি করছে কিনা এবং কতটা অ্যাসেস করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ভ্যালিডিটি। এবার যেহেতু ছুটি এখন চলছে, আমি ক্লাসেস পোস্ট করে দিচ্ছি, যার যখন সুবিধা হবে সে শুনে নেবে। ডাউটস থাকলে প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ ক্লাস।